নমস্কার, আমি তরুণ ঘোষ। দেখুন, উপসাগরীয় যুদ্ধের যে প্রভাব দেশের উপরে পড়বে সেটা তো আন্দাজ করেছিলাম এবং বলেও ছিলাম আপনাদের। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যে খবরটি অপ্রত্যাশিতভাবে আমাদের কাগজে বেরিয়েছে দেখলাম, গভীর রাতে সরকার সিদ্ধান্ত নিয়েছে এক লপ্তে রান্নার গ্যাসের দাম 60 টাকা সিলিন্ডার প্রতি বেড়ে গেছে। এক লপ্তে, মানে এখনো পর্যন্ত পেট্রোল ডিজেলের দাম বলেনি। আমাদের জীবনে এই প্রথম এক লপ্তে 60 টাকা, মানে গ্যাসের দাম বেড়েছে। যতদিন ধরে এরকম সিলিন্ডার বেরিয়েছে 60 টাকা হয়েছে একবারে, খুব কম। 20 টাকা বেড়েছে, 30 টাকা বেড়েছে, কখনো কখনো 25 টাকা বেড়েছে, কিন্তু 60 টাকা। আচ্ছা, এবার তাহলে কি হবে? সাধারণ লোককে কত গ্যাস কিনতে হবে, আপনাদের কতই কিনতে হবে আমি জানি না। আমাদের এখানে গ্যাসের যা অবস্থা কিনতে হবে। আজ রাতে গৃহস্থের হেসেলে রান্নার গ্যাসের একেবারে এক লপ্তে সিলিন্ডার পিছু 60 টাকা দাম বাড়ানোর কথা ঘোষণা করলো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা। ফলে কলকাতায় আজ থেকে গ্রাহকদের 14.2 কেজি সিলিন্ডার কিনতে হবে 939 টাকা। হোটেল রেস্তোরাঁয় রান্নার 19 কেজি সে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে 114 টাকা 50 পয়সা, হয়েছে 1990 টাকা। ফলে আগামী দিনে দেশে পেট্রোল ডিজেলের দাম আরো বাড়তে চলেছে কিনা সে প্রশ্ন উঠে গিয়েছে আজ। হ্যালো ভাই, এবার বোঝো, আমি তো ভেবেছিলাম কদিন দেরি হবে, এখন দেখছি একেবারে মানে হু হু করে দাম বাড়তে শুরু করে দিয়েছে। এদিকে ভারতবর্ষ তো বসে নেই। ভারতবর্ষ কানাঘুষে যেটা শোনা যাচ্ছে, রাশিয়া থেকে যে তেল আমদানি করা হতো সেই তেল আমদানির পরিমাণ আরো বাড়িয়ে দেওয়া হবে। এখন আমাদের এই যে গায়ে মানে না আপনি মোড়ল যে আছেন না, মালিক, সে মালিক তো বলে বেড়াচ্ছেন তিনি নাকি ভারতবর্ষকে 1 মাস সময় দিয়েছেন। আরে ওনার সময় কে চেয়েছে? উনি তো 500% তো ট্যারিফ চাপিয়েছিলেন রাশিয়া থেকে তেল আনার ব্যাপারে। তা রাশিয়া ভারত কি তেল আনা বন্ধ করেছিল? ভারত তেল আনা বন্ধ করেনি। ওনার ওই 1 মাস সময় দেওয়া কি না দেওয়া তাতে কি আসে যায়? কিন্তু রাশিয়ার একটা বক্তব্য এখানে আজ আনন্দবাজার দিয়েছে, সেটা বড় মজার। আনন্দবাজার লিখছে, হিসাব দেওয়া হবে না, ভারতে তেল রপ্তানি সংক্রান্ত কোনো তথ্য দেবে না রাশিয়া, জানিয়ে দিল পুতিনের দপ্তর। একবার পরিষ্কার জানিয়ে দিয়েছে, কাউকে জানাবে না কত তেল ভারতকে সাপ্লাই করা হচ্ছে, তার একটা তথ্য কাউকে দেওয়া হবে না। আচ্ছা, কি লেখা হচ্ছে? কত রপ্তানি হচ্ছে সে সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ্যে আনা হবে না। শুক্রবার ক্রেমলিনের তরফে সরাসরি একথা জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের শেষাত্মক মন্তব্য, আমরা অতি অশুভ আকাঙ্ক্ষাকারীদের থেকে বা তেল রপ্তানি যারা চায় না তাদের কাছে গোপন রাখবই তথ্য। শুক্রবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়া তেল কেনার ক্ষেত্রে ভারতকে 30 দিনের ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিল। মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট সেই ঘোষণা করেছিলেন, তবে আমাদের একটি শর্ত রয়েছে, এই ছাড় কেবলমাত্র সমুদ্রপথে আটকে থাকা তেলের ট্যাঙ্কার বা জাহাজের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। মানে স্কট বেসেন্ট যেটা বলেছেন। বেসেন্টের এই ঘোষণা কয়েক ঘন্টার মধ্যেই ক্রেমলিনের মুখপাত্র পেসকভ ভারতের তেল রপ্তানির হিসাব না দেওয়ার কথা ঘোষণা করে দিলেন। টরেটক্কা চলছে, বুঝলেন, টরেটক্কা চলছে। আরে এই যে স্কট বেসেন্ট আছে না, তো নিজের দেশের হিসেব দেখ, যে হারে মানে ইউএস ট্রেজারি বন্ড যেভাবে বিক্রি হচ্ছে, কদিন বাদে ইউএস গাড্ডায় চলে যাবে, মায়ের ভোগে চলে যাবে ইউএস। আজকে বলে রেখে দিলাম, যত দেশ আছে না ইউএস বন্ড কিনে রেখে দিয়েছিল, তারা এই উপসাগরীয় যুদ্ধে তারা দেখেছে যে ট্রাম্পের অবস্থা কিন্তু ক্রমশ খারাপ হবে। কোণঠাসা হচ্ছেন ট্রাম্প, ফলে ডলারের পতন নিশ্চিত। অতএব ট্রেজারি বন্ড এই মুহূর্তে হাত থেকে ছেড়ে দাও। যে যার দেশ থেকে ট্রেজারি বন্ড এখন বিক্রি করতে শুরু করে দিয়েছে। কোনো দেশ ট্রেজারি বন্ড কিনছে না,
স্কট বেসেন্ট সেগুলো ঘোষণা না করে উনি উল্টো দিকে নজর ঘোরাবার চেষ্টা করছেন। তো যাই হোক, অপরিশোধিত তেল সরবরাহ করতে সক্ষম বলে কয়েকটি সংবাদ মাধ্যমে বৃহস্পতিবার খবর প্রকাশিত হয়েছিল। মঙ্গলবার বৈঠকে সে সংক্রান্ত প্রশ্নের উত্তরে মন্তব্য করেন পেসকভ। বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেলে এই উপগ্রহ চিত্রটি প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যায় আরব সাগর থেকে বঙ্গোপসাগরের দিকে ভারতের পূর্ব উপকূলে তৈল শোধনাগারগুলির অভিমুখে একাধিক ট্যাঙ্কার চলাচল করছে। এরপরই রাশিয়ার উপ প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেন, আমরা ভারত চীনে অপরিশোধিত তেলের সরবরাহ বাড়াতে প্রস্তুত। যুদ্ধ পরিস্থিতিতে ইরানের হুমকির কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ হওয়ার চাপে পড়েছে পেট্রোলিয়াম পণ্য আমদানিকারক দেশগুলি। তাই রাশিয়া ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় বলে জানিয়েছেন তিনি। কারণ ভারত প্রায় 40% আমদানি করে হরমুজ প্রণালী দিয়ে, সেই 40% এখন রাশিয়ায় সাপ্লাই করবে। অর্থাৎ যে 40% হরমুজ প্রণালী দিয়ে আসতো, সেই 40% যেটা তেল আসতে পারছে না বা আশঙ্কা দেখা দিয়েছে, সেটা এখন রাশিয়ায় দিয়ে দেবে। এখন সেটা কত ব্যারেল, কত লক্ষ, কত কোটি ব্যারেল, সেটা কিছু এখন রাশিয়া প্রকাশ করবে না, এটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। এখন ভারত তো কোনো কথা বলে না, ভারত কথা না বললে কি হবে, রাশিয়া এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে। এবার আপনি একটুখানি ভেতরের দিকে দেখুন, আমাদের বিদেশের পাতায়, সেইখানে আমাদের দেশের কি অবস্থা। এই যদি আমাদের দেশের এই অবস্থা হয়, তাহলে পরে অন্যান্য দেশের কি অবস্থা হাল হবে, সেটা তো আমি পরিষ্কার বুঝতে পারছি। যেটা আমি আন্দাজ করছিলাম, সেটা এখন কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি বলেছিলাম বাজার পড়বে, সেন্সেক্স পড়বে। আচ্ছা, গ্যাসের দাম 60 টাকা বেড়েছে, সে তো আপনাদের তো দেখালাম, গ্যাসের দাম 60 টাকা বেড়েছে। এখানে মজুতের খাতিয়ান, আমাদের গ্যাস মজুতের খাতিয়ান দেখানো হয়েছে। গ্যাস মজুতের খাতিয়ান কত হয়েছে আমি পড়ে শোনাচ্ছি। গ্যাস মজুতের খাতিয়ান, দেশে 25 দিনের অপরিশোধিত তেল মজুদ রয়েছে, অশোধিত তেল মজুদ রয়েছে দাবি তেল ও গ্যাস মন্ত্রক সূত্রের। আছে 25 দিনের পেট্রোল এবং ডিজেল, রান্নার গ্যাস, এলপিজি বা অন্য সামগ্রিক গ্যাস মজুদের হিসেব কয়েকদিন ধরে বলা যায় না, কতদিন ধরে বলা যাচ্ছে না। তবে মন্ত্রক সূত্রের দাবি অন্তত 3-4 সপ্তাহের পর্যাপ্ত যোগান এবং যেগুলো আমাদের রয়েছে, মজুদ রয়েছে, সেই মজুদ ছাড়া এটা রয়েছে, যার অর্থ দুশ্চিন্তার এখনই কোনো কারণ নেই। কেন্দ্র জরুরি আইনের শোধনাগারগুলিকে সর্বোচ্চ এলপিজি উৎপাদনের নির্দেশ দিয়েছে, যাতে 33 কোটি বেশি গ্যাসের গ্রাহক সমস্যায় না পড়েন, সেদিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ তো গেল গ্যাসের ব্যাপার। এবার আপনি দেখুন আমাদের সেন্সেক্সের অবস্থা, মানে কত ধাক্কা খেয়েছে। এখনো যুদ্ধ কিন্তু এখনো অনেক বাকি আছে। ট্রাম্প মার খাবে, মার খেয়ে ট্রাম্প ঘরে ঢুকে যাবে, ওগুলো তো বাকি আছে। এখন ডলারের ডিডলারেশন আছে, সেগুলো বাকি আছে। তাতেই যা অবস্থা, অস্থির বাজার নেমে গেল 78,000-এ। দেখুন, অস্থির বাজার নেমে গেল 78,000-এ। সেন্সেক্স নামছে কোনো একদিনে 3,000 পয়েন্টের বেশি পতন। পরের দিন পড়তি বাজারে সস্তায় ভালো শেয়ার কেনার জেরে কিছুটা উত্থান, আবার তার পরের দিন হুড়মুড়িয়ে সূচক নিচে নেমে যাওয়া। পশ্চিম এশিয়ার যুদ্ধের ফলে চলতি সপ্তাহে এভাবেই অস্থির হয়ে ওঠানামা করল ভারতের বাজার। শুক্রবার সেন্সেক্স পড়েছে 1,097 পয়েন্ট, 78,000-এর ঘরে নেমে দাঁড়িয়েছে 78,918.90 অঙ্কে। তার আগে গত সপ্তাহে শুক্রবার থেকে এই সপ্তাহের প্রথম দিন পর্যন্ত, অর্থাৎ সোমবার থেকে সূচক নেমেছিল 1,048.34 পয়েন্ট। মঙ্গলবার বাজার বন্ধ ছিল, বুধবার তা ফের পরে 1,122.66। বৃহস্পতিবার ওঠে মাত্র 999.71 পয়েন্ট। তারপরে আবার সঙ্গে সঙ্গে সেন্সেক্সের পতন। তার মানে এদিকে
সেন্সেক্স পড়ছে, মানে শেয়ার বাজার পড়ছে, তেলের দাম বাড়ছে, অনিশ্চয়তা ধীরে ধীরে ঘিরে ধরছে। আমরা কিন্তু তেলের ব্যাপারে আমরা বিকল্প ব্যবস্থা রাশিয়ার সঙ্গে করে নিলেও সারা বিশ্বে যদি তেলের সংকট হয় তাহলে অর্থনীতি সচল থাকবে কি করে? এটা হলো প্রধান প্রশ্ন। এবার আমাদের সঙ্গে যে ছোট ছোট দেশগুলো পড়ে রয়েছে, সঙ্গে জুড়ে রয়েছে ছোট 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 দেশগুলো, যেমন ভুটান আছে, মায়ানমার আছে, তারপরে তো বাংলাদেশ আছে, তারপরে শ্রীলঙ্কা আছে, যারা ভারতবর্ষের তেলের উপরে নির্ভরশীল, তাদের কি হবে? ভারতবর্ষ যদি নিজেই ধুঁকতে থাকে তাদেরকে দেবে কি করে? সেটা একটা বড় চিন্তার বিষয়। ভারতবর্ষ এই মুহূর্তে বলছে যে আমি কোথাও বাইরে তেল রপ্তানি করতে পারবো না, আমার ঘরের সমস্যা আগে মেটাতে হবে, তারপর আমি বাইরের সমস্যা দেখবো। হ্যাঁ, যদি বাড়তি কিছু হয় তাহলে অবশ্যই দেবো। এটা কালকে প্রধানমন্ত্রী একটা অনুষ্ঠানে বলেছেন টিভিতে, সেটুকু আমি শুনেছিলাম, সেটুকুই আপনাদেরকে বললাম। সকালবেলা ঘুম থেকে উঠে